নমস্কার। আজকের আলোচনা প্রসেসড কনস্ট্রাকশন মেটেরিয়ালস নিয়ে। মানে আমরা যেমন আটা মেখে রুটি বানাই বা ধরুন তুলো থেকে সুতো, ওইরকমই সাধারণ জিনিস কিন্তু একটু অন্যভাবে তৈরি, তাই না? একদম। মানে সাধারণ উপাদানগুলোকেই আরও কার্যকর করে তোলা হয়, যাতে নির্মাণ আরও মজবুত হয়, টেকসই হয়। আর আজকাল তো পরিবেশের কথাও ভাবতে হয়। অবশ্যই এই আধুনিক উপাদানগুলো সেদিকেও নজর রাখে। আচ্ছা, তাহলে আজ আমরা কি নিয়ে কথা বলছি একটা ছোট্ট ধারণা দেবেন? হ্যাঁ, আমরা দেখব প্লাস্টার অফ প্যারিস বা পিওপি, তারপর ধরুন নানারকম রং, বার্নিশ। এছাড়াও আজকাল যে শিল্প আর কৃষির বর্জ্য পদার্থ ব্যবহার হচ্ছে, সেটাও খুব ইন্টারেস্টিং। ও বাহ, বর্জ্য থেকে সামগ্রী। হ্যাঁ, আর শেষে কিছু বিশেষ জিনিস যেমন জিওসিনথেটিক্স, ফেরোসিমেন্ট, কৃত্রিম কাঠ, কৃত্রিম বালি, এগুলো নিয়েও কথা বলবো। দারুণ। তাহলে শুরু করা যাক পিওপি দিয়ে। এটা তো খুব পরিচিত নাম। জিনিসটা আসলে কি? পিওপি মানে প্লাস্টার অফ প্যারিস, এটা আসলে জিপসাম নামে একটা খনিজ থেকে আসে। ওটাকে গরম করলে তৈরি হয় ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। আটা শুকিয়ে গেলে যেমন হয়। ঠিক ধরেছেন। এই জন্যই তো দেওয়াল বা সিলিংয়ে একদম মসৃণ একটা আস্তরণ বা ফিনিশিং দিতে এর জুড়ি নেই। ফিনিশিং এর জন্য। আর আর ধরুন ওই যে সুন্দর নকশা করা থাকে সিলিংয়ের ধারে, মানে কার্নিশ বা মূর্তি তৈরির ছাঁচ বানাতেও এটা খুব ব্যবহার হয়। পিওপি ফিনিশিং বোর্ডও পাওয়া যায় কাজ আরও দ্রুত করার জন্য। তার মানে পিওপির মূল উপাদান হলো জিপসাম থেকে তৈরি ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, আর কাজে লাগে মূলত মসৃণ ফিনিশিং আর নকশা তৈরিতে। একদম তাই। সহজে ব্যবহার করা যায়, তাড়াতাড়ি শুকোয় আর দেখতেও সুন্দর হয়। বেশ, এবার আসি রঙের কথায়। বাড়িঘর সুন্দর রাখা বা টেকসই করার জন্য রঙের তো কোনো বিকল্প নেই, কিন্তু অনেক রকম রং দেখা যায়। হ্যাঁ, রঙের ব্যাপারটা অনেকটা পোশাকের মতো, মানে পরিস্থিতি অনুযায়ী বা প্রয়োজন বুঝে বেছে নিতে হয়। যেমন ধরুন খুব সাধারণ কাজের জন্য আছে হোয়াইট ওয়াশ বা চুনকাম, সিমেন্ট পেইন্ট আছে যেটা সরাসরি সিমেন্টের দেয়ালে লাগানো যায়, প্রাইমার লাগে না, খরচও কম। ডিস্টেম্পারও আছে, এগুলোর স্থায়িত্ব আর খরচ আলাদা আলাদা। আচ্ছা, আর যদি একটু বেশি টেকসই কিছু চাই, বা ধরুন কাঠ বা লোহার জিনিসের জন্য? তার জন্য অয়েল পেইন্ট আর বার্নিশ সবচেয়ে ভালো। এগুলো অনেকটা রেইনকোটের মতো কাজ করে, মানে জল বা আবহাওয়া থেকে বাঁচায়। বার্নিশটা ঠিক কি? ওটাও কি রং? বার্নিশ আসলে একটা স্বচ্ছ আস্তরণ তৈরি করে। ধরুন কাঠের নিজস্ব সৌন্দর্যটা বজায় রেখে তাকে সুরক্ষা দেয়। আবার অ্যালুমিনিয়াম পেইন্ট আছে, চকচকে দেখতে, তাপ কম টানে, তাই গরম জলের ট্যাঙ্ক বা পাইপে ব্যবহার হয়। আর লোহা বা স্টিলের জিনিস বাঁচানোর জন্য মরচে ধরে তো? ঠিক, তার জন্য আছে অ্যান্টি করোসিভ পেইন্ট। আর ধরুন যেখানে আবহাওয়া বা রাসায়নিকের প্রভাব বেশি, যেমন কংক্রিটের মেঝে বা বাইরের দেয়াল, সেখানে সিনথেটিক রাবার পেইন্ট খুব কাজের। ব্যবহার করা হয়, তাই তো? একদম। প্রয়োজন অনুযায়ী সঠিক জিনিসটা বেছে নিতে হবে। এবার একটা খুব ইন্টারেস্টিং বিষয় বললেন, বর্জ্য পদার্থের ব্যবহার। আবর্জনা থেকে নির্মাণ সামগ্রী, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটাই তো দারুণ ব্যাপার, যাকে বলে আবর্জনা থেকে সম্পদ। ধরুন পাওয়ার প্ল্যান্ট থেকে যে ছাই বেরোয়, মানে ফ্লাই অ্যাশ, হ্যাঁ, শুনেছি। সেটা এখন কংক্রিটে সিমেন্টের বদলে প্রচুর ব্যবহার হচ্ছে। এমনকি ইট বা রাস্তা তৈরিতেও লাগছে। আবার ধরুন স্টিল কারখানা থেকে বেরোনো ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ, সেটাও সিমেন্টের বিকল্প বা মাটি শক্ত করতে কাজে লাগে। তার মানে শিল্পান্নব বর্জ্যগুলো ফেলে না দিয়ে? ঠিক। এমনকি গ্র্যানাইট বা মার্বেল পলিশ করার সময় যে গুঁড়ো বেরোয়, সেটাও ফাইন অ্যাগ্রিগেট হিসাবে কংক্রিটে বা ল্যান্ডস্কেপিংয়ে কাজে লাগানো যায়। এতে পরিবেশের ওপর চাপও কমে। তাহলে শিল্প কারখানার বর্জ্য পদার্থগুলো নির্মাণের অনেক কাজে পুনর্ব্যবহার করা সম্ভব হচ্ছে। অবশ্যই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। আচ্ছা, শুধু কি শিল্প বর্জ্য নাকি কৃষি থেকেও কিছু? হ্যাঁ হ্যাঁ, কৃষি বর্জ্য দারুণ কাজের। যেমন ধরুন ধানের তুষ বা রাইস হাস্ক। ওটা দিয়ে কি হয়? ওটা দিয়ে হালকা ওজনের কংক্রিট হয়, জ্বালানি হিসেবে কাজে লাগে, সার হয়। আবার ধরুন আখের ছিবড়ে, মানে ব্যাগাস, ওটা দিয়ে বোর্ড বা কাগজের মতো জিনিস তৈরি হয়। আর নারকেলের ছোবড়া? কয়ের ফাইবার, ওটা দিয়ে তো ম্যাট, ব্রাশ এসব হয়ই, কিন্তু এখন কংক্রিটকে আরও শক্তিশালী করতেও ব্যবহার করা হচ্ছে। মানে প্রকৃতির কোনো কিছুই আসলে ফেলনা নয়। তার মানে কৃষি থেকেও পাওয়া বিভিন্ন বর্জ্য পদার্থ নির্মাণ শিল্পে নতুন সম্ভাবনা তৈরি করছে। একদম। সাস্টেনেবিলিটির জন্য এটা খুবই জরুরি। সত্যি অসাধারণ। এবার চলুন কিছু বিশেষ উপাদানের দিকে যাই, যেমন জিওসিনথেটিক্স। নামটা একটু নতুন লাগছে।
হ্যাঁ, জিওসিনথেটিক্স হল ইঞ্জিনিয়ারিং করে বানানো বিশেষ ধরনের পদার্থ, অনেকটা কাপড়ের বা জালের মতো। এগুলো মূলত মাটি বা ভূমি সংক্রান্ত ইঞ্জিনিয়ারিংয়ে কাজে লাগে। কি রকম কাজ? অনেক রকম। যেমন ধরুন মাটির স্তর আলাদা করা, মাটিকে শক্তিশালী করা, জল ফিল্টার করা বা জল নিকাশে সাহায্য করা। জিওটেক্সটাইল আছে যা ফিল্টারের মতো কাজ করে, আবার জিওগ্রেড আছে যা মাটিকে ধরে রাখে, শক্তিশালী করে। কোথায় ব্যবহার হয় এগুলো? ধরুন খুব নরম মাটির উপর রাস্তা বানাতে হবে বা খাড়া ঢালকে স্থিতিশীল রাখতে হবে, রিটেনিং ওয়াল বানাতে, এই সব ক্ষেত্রে জিওসিনথেটিক্স দারুণ কার্যকর। বলতে গেলে মাটির সমস্যা সমাধানের জন্য এটা একটা আধুনিক উপায়। তার মানে জিওসিনথেটিক্স মাটি সংক্রান্ত নির্মাণে নানা রকম সাপোর্ট আর সমাধান দেয়। ঠিক তাই। পৃথকীকরণ, শক্তিশালীকরণ, পরিশ্রাবণ, জলনিকাশি অনেকগুলো কাজ করে। আচ্ছা, এরপর আছে ফেরো সিমেন্ট। এটা কি সিমেন্টেরই কোনো বিশেষ প্রকার? অনেকটা তাই, তবে গঠনটা একটু আলাদা। ফেরোসিমেন্ট হল সিমেন্ট, বালি, জল আর খুব সরু তারের জালের একটা মিশ্রণ। তারের জাল? হ্যাঁ, এটাই এর বিশেষত্ব। এর ফলে খুব পাতলা 25 মিমি মতো করেও বেশ শক্তিশালী কাঠামো বানানো যায়। এটা ওজনেও হালকা হয় আর ফর্মওয়ার্ক বা শাটারিং প্রায় লাগে না বললেই চলে। সুবিধা কি তাহলে? সুবিধা হলো কম জিনিস ব্যবহার করে মজবুত বানানো যায় আর খুব সহজে যে কোনো আকার দেওয়া যায়, মানে জটিল বা বাঁকানো ডিজাইন করা সহজ। তার মানে ফেরো সিমেন্ট হলো পাতলা, হালকা কিন্তু শক্তিশালী একটা নির্মাণ সামগ্রী যা সহজে আকার বদলাতে পারে। একদম। কম খরচে আর কম সময়ে নানা রকম কাঠামো বানানো যায়। কাঠের বিকল্প হিসেবেও তো আজকাল অনেক কিছু ব্যবহার হচ্ছে, তাই না? হ্যাঁ, প্রাকৃতিক কাঠের যোগান কমছে, দামও বাড়ছে, তাই কৃত্রিম কাঠের ব্যবহার খুব বেড়েছে। যেমন? যেমন ধরুন প্লাইউড, ফাইবার বোর্ড, পার্টিকল বোর্ড, ব্লক বোর্ড, এগুলো সবই কৃত্রিম কাঠ বা ইঞ্জিনিয়ার্ড উড। ফাইবার বোর্ড যেমন কাঠের গুঁড়ো বা অন্য উদ্ভিজ্জ ফাইবারকে চাপ দিয়ে আর আঠা দিয়ে জুড়ে তৈরি হয়। এগুলো কোথায় ব্যবহার হয়? দরজা, আসবাবপত্র, ঘরের পার্টিশন, ফল সিলিং, এমনকি কংক্রিট ঢালাইয়ের ফর্মওয়ার্ক হিসেবেও ব্যবহার হয়। তার মানে কৃত্রিম কাঠের বিভিন্ন প্রকার ভেদ আছে, যেমন প্লাইউড, ফাইবার বোর্ড, পার্টিকল বোর্ড, আর এগুলো নানা ধরনের নির্মাণ ও আসবাবপত্রে কাজে লাগছে। হ্যাঁ, এগুলো প্রাকৃতিক কাঠের একটা ভালো এবং অনেক ক্ষেত্রে সুবিধাজনক বিকল্প। আর সবশেষে কৃত্রিম বালি, মানে আর্টিফিশিয়াল স্যান্ড, এর প্রয়োজন কেন পড়ছে? দেখুন, প্রাকৃতিক বালির যোগান, বিশেষ করে নদীর বালি, ক্রমশ কমে আসছে। তাছাড়া নদী থেকে অনিয়ন্ত্রিতভাবে বালি তুললে পরিবেশের ক্ষতি হয়, তাই কৃত্রিম বালির চাহিদা বাড়ছে। এটা কিভাবে তৈরি হয় আর সুবিধা কি? এটা মূলত পাথর ভেঙে নির্দিষ্ট মাপ অনুযায়ী তৈরি করা হয়। এর সবচেয়ে বড় সুবিধা হলো এর গুণমান খুব নিয়ন্ত্রিত থাকে, মানে সব কণা প্রায় একই রকম হয়। এতে কংক্রিটের শক্তি বাড়ে। ও, প্রাকৃতিক বালির চেয়ে ভালো? কিছু ক্ষেত্রে হ্যাঁ, কারণ এর কণাগুলো বেশি ধারালো হয়, তাই সিমেন্টের সাথে জোড় ভালো ধরে। আর অবশ্যই এটা পরিবেশের জন্যেও ভালো, কারণ নদীর ওপর চাপ কমে, খরচ অনেক সময় কম হতে পারে। তার মানে কৃত্রিম বালি শুধু প্রাকৃতিক বালির বিকল্পই নয়, গুণমান আর পরিবেশগত দিক থেকেও এর অনেক সুবিধা আছে। ঠিক তাই, নিয়ন্ত্রিত গুণমান, বেশি শক্তি আর পরিবেশ বান্ধব, এগুলোই এর মূল আকর্ষণ। তাহলে পুরো আলোচনাটা যদি দেখি, পপের মসৃণতা থেকে শুরু করে রঙের বিভিন্ন সুরক্ষা স্তর, তারপর শিল্প আর কৃষিজ বর্জ্যের পুনর্ব্যবহার, হ্যাঁ, থেকে জিওসিনথেটিক্স, ফেরোসিমেন্টের মতো বিশেষ সমাধান, কৃত্রিম কাঠ বা বালি, বোঝাই যাচ্ছে নির্মাণ সামগ্রীর জগৎটা কত দ্রুত পাল্টাচ্ছে আর উন্নত হচ্ছে। একজন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রী বা ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হিসেবে এইসব প্রসেসড মেটেরিয়ালস সম্পর্কে আপ টু ডেট থাকাটা তাহলে খুবই জরুরি। অবশ্যই, কারণ এগুলো শুধু নতুন ডিজাইন বা নির্মাণ কৌশলকেই সম্ভব করে না, অনেক সময় খরচ কমায়, কাজের গতি বাড়ায় আর পরিবেশ রক্ষাতেও সাহায্য করে। তাই শেখাটা চালিয়ে যেতে হবে, কারণ আজকের এই উপাদানগুলো তো সবে শুরু। ভবিষ্যতে হয়তো আরও কত নতুন জিনিস আসবে। একদম। নতুন প্রযুক্তি জানা আর সেটাকে সঠিকভাবে প্রয়োগ করার মধ্যেই তো আসল চ্যালেঞ্জ আর আনন্দ। এটাই একজন ভালো ইঞ্জিনিয়ারের পরিচয়।